হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গল্পের ঘর ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রাবণী। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। কোথা থেকে যেন সাইকেল করে একটা ছেলে এসে আমার সামনে ব্রেক করলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি? আজব, বাকিটা বলার আগে ছেলেটা চলে গেল। নিশু, দেখলি কেমন বজ্জাত ছেলে, কিভাবে ঝড়ের বেগে আসলো আর রকেটের বেগে ছুটে চলে গেল। দেখো হবে হয়তো তোমার কোনো নিউ আসি। কাজ কাম নাই তো মানুষের। এ হচ্ছে রাফিসা রহমান নুসরাত, বাবা মায়ের আদরের মেয়ে। আসলে বাড়ির ছোট মেয়ে, তাই আদরটাও একটু বেশি করে সবাই। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আর নিশাত হচ্ছে রাফিসার ছোটবেলার ফ্রেন্ড। চলেন এবার গল্পে আসা যাক। পরের দিনও ছেলেটি ঠিক একই কাজ করলো। এতে রাফিসা ভাবনায় পড়ে যায়, কে এ ছেলে আর এর উদ্দেশ্যটাই বা কী। একদিন রাফিসা ছাদে কাপড় তুলছিল। হঠাৎ নিচে চোখ যেতে অবাক হয়ে যায়, কারণ ওদের বাড়ির বাগানে সে ছেলেটি দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। এটা দেখে রাফিসা খুব রেগে যায়। আপনারাই ভাবেন কেমন বজ্জাত ছেলে, পিছু করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এলো। তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে জলদি করে ঘরে এসে কাপড়গুলো রেখে বাগানে যেতে নিলে কারোর সাথে ধাক্কা খেয়ে আমি পড়ে যাই। কানা নাকি? হ্যাঁ, চোখে দেখেন না? উফ, আমার কোমরটা গেল রে আল্লাহ। সরি, আসলে আমি খেয়াল করি নাই। আরে রাখেন আপনার। রাফিসার সামনে তাকিয়ে পুরাই হয়ে যায়। শ্যামবনের লম্বা একটা ছেলে, পরনে 3/4 ও গেঞ্জি, গায়ে আবার একটা গামছাও আছে। আচ্ছা, এবারের মতো ক্ষমা করে দেন। এমন সময় তাদের কথা শুনে রাফিসার মা চলে আসে আর বলে, আরে রাজ, তুমি কখন এলে? মায়ের কথায় রাফিসার ঘোর কেটে যায়। রাফিসা ভেবে পায় না কি এ ছেলেটা, আর মাই বা কিভাবে চিনল। আসলে আন্টি, ভাড়া দিতে আসছিলাম। ঈদের জন্য সামনের মাসে আসতে পারবো না, তাই আগেই দিতে আসছি। ও আচ্ছা। তারপর রাজ ভাড়া দিয়ে চলে যায়। তখন রাফিসা তার মাকে বলে, আম্মু, কি? ছেলেটা কে গো? কে আবার? আমাদের ভাড়াটিয়া। তোকে তো এর কথাই বলেছিলাম। ইমরানের সাথে আমাদের নিচতলার সিঙ্গেল রুমে থাকে। ও, এই ব্যাপার। তারপর রাফিসা নিজ রুমে এসে নিশাতকে ফোন দিয়ে সব বলে। এরপর শুরু হয় দুই বান্ধবীর গল্প, যা ফোনের টাকা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। কিছুদিন খুব ভালোভাবে যায়। এরপর একদিন হঠাৎ রাতের বেলায় রাফিসার ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমি রাজ, তোমাদের ভাড়াটিয়া। আপনি এত রাতে ফোন কেন দিয়েছেন? আর নাম্বার পেয়েছেন কিভাবে? এমনি, আসলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই ফোন দেওয়া। আমার বন্ধু হবে? না ভাইজান, আমার বন্ধুর ফোন দরকার নেই। ভাই? কেন? আপনি তো আমার ভাইয়েরই মতো। কিন্তু বাকিটা বলার আগে রাফিসা ফোন রেখে দেয়, যার জন্য রাজের বড্ড অভিমান হয়। একটু পর একটা এসএমএস পরে রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আসলে এসএমএসে রাফিসা বলেছিল, আম্মু আসে, পরে কথা হবে, বাই। এইভাবে রোজ লুকিয়ে লুকিয়ে দুজনের কথা চলে। 7 মাস পর জেনিফা, আমার মনে হয় রাজ আমায় লাইক করে। জেনিফা হচ্ছে রাফিসার খালাতো বোন। ওয়াও, এখন ভাইয়া যদি তোমায় প্রপোজ করে তখন কি আনসার দিবে তুমি? আরে ধুর, আমার এসবে কোনো ইন্টারেস্ট নাই। এইভাবে কেটে যায় আরও 1 মাস। একদিন হঠাৎ রাজ সরাসরি রাফিসাকে প্রপোজ করে। এরপর রাফিসা অনেক ভাবনায় পড়ে যায়, কারণ সামনে এক্সাম। এসবের চক্করে পড়ে পড়াশোনার না কোনো ক্ষতি হয়ে যায়। তারপর আবার ভাবে যে ধুর, কি আর হবে, 2-3 মাস পর এমনি ব্রেকআপ করে ফেলবো। যাই হোক, সকল চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে রাফিসা হ্যাঁ বলে দেয়। কিন্তু রাজ যখনই আই লাভ ইউ বলে, বেচারি হাজার চাইলেও লজ্জায় অ্যান্সার দিতে পারত না। আর এইভাবে ওদের এই নতুন সম্পর্কের 1 মাস হয়ে যায়। রাফিসা, আমি ভাবছি কাল তোমার জন্মদিন, এবং ঠিক তার পরের দিনই আমাদের রিলেশনের
1 মাস হবে। তা চলো না বাইরে কোথাও সেলিব্রেট করি। এমনিতেও আমরা বাড়িতে তো রোজ দেখা করি, এবার যদি বাইরে। আমতা আমতা করে শেষের কথাগুলো বলে। রাফিসা তো রাজের অবস্থা দেখে মনে মনে হাসতে থাকে। ঠিক আছে, কিন্তু এ কথা এমন আমতা আমতা করে বলার কি হলো? না, ভাবলাম হয়তো তুমি রাগ করবে। পাগল একটা। তারপর রাফিসা ফোন করে তার 2 বিষ্টু ঐশী ও সুমনাকেও ডেকে নেয়। ওরা সবাই পদ্মার পাড়ে দেখা করে। আসলে রাজশাহী শহরটা পদ্মার পাড়ে অবস্থিত, আর পরিবেশটাও মনোমুগ্ধকর ও সবুজে ঘেরা। আর তাই মানুষ তাদের অবসর সময়গুলো পরিবার প্রিয়জনের সাথে উপভোগ করতে পদ্মার পাড়ে ছুটে আসে। এরাও তার ব্যতিক্রম নয়। রাজ নিজের সাথে 5টা গোলাপ নিয়ে আসে, যার মাঝে একটা হলুদ রঙের ছিল। তার পরিকল্পনা এই যে সে আজ সবার সামনে প্রিয় মানুষটিকে ভালোবাসি কথাটি বলবে। তারপর রাফিসাকে সামনে দাঁড় করিয়ে রাজ হাত ধরে চোখে চোখ রেখে বলে, হবে কি, তুমি আমার মনের রানী, তোমায় নিয়ে কাটাতে চাই বাকিটা জীবন। তখন রাফিসা অবাক চোখে তাকিয়ে আছে। রাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটু গেড়ে নিচে বসে সামনে ফুলগুলো দিয়ে বলে, আই লাভ ইউ। আর তখন আশেপাশের কয়েকজন সিটি বাজানো শুরু করে দেয়। এদিকে ঐশী সুমনা ছবি তুলছে, আবার ভিডিও করছে, সাথে রাফিসাকে জলদি অ্যান্সার দিতে বলছে। বেচারি রাফিসা পড়েছে মহা ঝামেলায়। যে কথা সে লজ্জায় ফোনে বলতে গিয়েও পারত না, সেখানে আজ তো সবার সামনে বলতে হবে। এটা ভাবতে লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। তাই রাফিসা শয়তানি করে শুধু হলুদ ফুলটা নিয়ে বলে, ফ্রেন্ড থাকা ভালো, এত গভীরে গেলে সমস্যা। আমি কিন্তু ফান করছি না, সিরিয়াসলি প্রপোজ করছি। রাফিসা আর উপায় না পেয়ে আস্তে করে বলে, আই লাভ ইউ। কি বললে? শুনতে পাইনি, জোরে বলো। আই লাভ ইউ টু। রাফিসা এবার একটু জোরে বলে। আশেপাশের সবাই হাততালি দেয়। তা দেখে রাফিসা একটু লজ্জা পায়। আর রাজ তো মহা খুশি, বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছে তার মুখে। রাজ এবং রাফিসার দিনগুলো খুব আনন্দে কাটছে। তারপর আসলো ফেব্রুয়ারি মাস, যাকে সবাই বলে ভালোবাসার মাস। অবশ্য ভালোবাসার কোনো দিন বা মাস নেই, এগুলো জাস্ট ফর্মালিটি। যাই হোক, 7 ফেব্রুয়ারি রোজ ডে। বিকালে রাজ পানি নিতে যাওয়ার বাহানায় সিঁড়িঘরে একটা রোজ রেখে যায় এবং রুমে গিয়ে রাফিসাকে SMS করে বলে দেয়। কিন্তু রাফিসা যাওয়ার আগে রোজটা রাফিসার বাবা নিয়ে বাসায় ঢুকে সবাইকে জেরা করতে শুরু করে দেয়। বেচারি রাফিসার ভয়ে কলিজা শুকিয়ে আসছে। আসলে কথায় আছে না, প্রেমে পড়লে নাকি মানুষের বুদ্ধি বাড়ে, কিন্তু আমার মনে হয় প্রেমে পড়লে মানুষ কনফিডেন্সের সাথে মিথ্যা বলা শিখে। রাফিসা না ভেবে বলে, আব্বু, ফুলটা আমার। তোমার মানে? আর বলো না বাবা, সুমনা আছে না, ওই ফুলটা দিয়েছে, আজ নাকি রোজ ডে তাই। আর আমি ভুলে ফুলটা সিঁড়িঘরে রেখে পুরো বাড়ি খুঁজে মরছি। ও আচ্ছা, এ নাও। বলে রাফিসার বাবা চলে যায়। উফ, যাক, এই যাত্রায় বেঁচে গেছি। বলে রাজকে মনে মনে বকতে থাকে। প্রাইভেটে যাওয়ার নাম করে রাফিসা বাসা থেকে বের হয়ে সোজা রাজের সাথে দেখা করতে যায়। এরপর শুরু হয় দুজনের প্রেমালাপ। রাফিসা, হুম। গতকাল আমাদের সম্পর্কের 2 মাস হয়ে গেছে। এভাবে সব সময় তুমি আমার পাশে থাকবে তো? হুম, অবশ্যই। প্রমিস। ওকে, প্রমিস। এরপর হঠাৎ করে রাজ রাফিসাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, হ্যাপি হাগ ডে মাই জান। রাফিসা পুরাই অবাক, কারণ রাজ এমন কিছু করবে এটা ও কল্পনাও করতে পারেনি। কিন্তু রাফিসা প্রথমে যতটা না অবাক হয়েছিল, এখন তার থেকে বেশি ভয় পাচ্ছে, কারণ রাজের পা এত পরিমাণে কাঁপছে যে বেচারি দাঁড়িয়ে থাকতে পারছে না। আর রাফিসা খুব ভয় পেয়ে যায় রাজকে এমন অদ্ভুতভাবে কাঁপতে দেখে। বেচারি ভেবে পাচ্ছে না রাজের হঠাৎ কি হলো, তাই নীরবতা ভেঙে বলে, এই, কি হয়েছে তোমার? এভাবে কাঁপছো কেন তুমি? কি হয়েছে বলো আমায়। রাফিসার বাকিটা বলার আগে রাজ এক দৌড়ে ওখান থেকে চলে যায়। রাফিসা হতবাক হয়ে রাজের চলে যাওয়া দেখছে আর ভাবছে কি হলো এটা তার সাথে। আসলে ঘটনাগুলো এত জলদি হয়েছে যে বেচারি কিছু বুঝে উঠতে পারছে না। রাজের জড়িয়ে ধরা, তার উপর এভাবে কাঁপতে থাকা, যেন মনে হলো কারেন্টের শক খেয়েছে। উফ, এসব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু পর সে বাসায় ফিরে এবং রাজকে ফোন করে।
এই, তখন তোমার কি হয়েছিল হ্যাঁ? আমাকে এভাবে একা রেখে চলে আসলে কেন? না মানে আসলে কি? কখন থেকে মানে করছো? যা বলার সরাসরি বলো, কোনো ভনিতা ছাড়া। আমি তখন আর কি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই আর কি। খুবই করুণ সুরে কথাগুলো বলে চুপ হয়ে যায়। এদিকে রাফিসা রাগ কি করবে, রাজের কথা শুনে হাসি যেন থামার নাম নিচ্ছে না। এই, তুমি এভাবে হাসছো কেন? তো আর কি করবা, তুমি বলো। আল্লাহ, তখন যে কি দৌড়টাই দিলে, দৌড় প্রতিযোগিতায় নাম দিলে শিওর প্রথম হয়ে আসতে। হুম, যত খুশি মজা নাও, এক মাগে শীত যায় না, বুঝেছো? দিন আমারও আসবে। তা যখন আসবে তখন দেখা যাবে, আপাতত আজ আমার দিন। আচ্ছা যাই হোক, আজ রাত 12টায় আমি তোমার জন্য নিচের তলায় অপেক্ষা করব, জলদি আসবা। এত রাতে অসম্ভব, আমি পারবো না। আমি এত শত জানি না, তোমাকে আশা লাগবে, আমি ওয়েট করব। বাই। আরে শোনো তো। ধুর, ফোন রেখে দিল। এখন আমি এত রাতে নিচে যাব কি বলে? উফ, ইচ্ছে করছে ওই বজ্জারটার মাথার চুলগুলো ছিঁড়তে। কেন যে প্রপোজ অ্যাকসেপ্ট করতে গেলাম, আল্লাহ। এই কই তুমি, কখন আসবা? আসছি, দাঁড়িয়ে থাকো। আর পারছি না গো, জলদি আসো না সোনা, নইলে মশাগুলো আমায় উড়িয়ে নিয়ে যাবে। তখন খুব ভালো হবে, এটাই তোমার জন্য পারফেক্ট শাস্তি। বলে রাফিসা ফোন রেখে দেয়। রাফিসা রান্নাঘরে গিয়ে দেখে জগে এবং কলসিতে পানি আছে, তাই যতগুলো খালি বোতল আছে তা লোড করে ফ্রিজে রেখে দেয় এবং বাকি পানি ফেলে দেয় আর মাকে ডাক দেয়। আম্মু, এই আম্মু, কি হয়েছে? আমি একটু নিচে গেলাম, মেন গেটে তালা দিয়ে দেব, সাথে পানিও নিয়ে আসবো। কেন, জগে পানি নেই? না। আচ্ছা ঠিক আছে, যা। রাফিসা জলদি নিচে নেমে এসে দেখে রাজ সিঁড়ি ঘরে 3টা লাভ বেলুন নিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। রাফিসা আসার আওয়াজ পেয়ে রাজ সামনে ফিরে বেলুনগুলো দিয়ে বলে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রাফু। রাফিসা অবাক চোখে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। রাজ রাফিসার ব্যাপারটা বুঝতে পেরে হাঁটু গেড়ে নিচে বসে একটা রিং বের করে সামনে ধরে বলে। তুমি কি আমার ফিউচারে ছেলেমেয়ের আম্মু হবে? কথাটা শুনে রাফিসার চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। রাফিসা ভেবে পায় না এমন সুন্দর একটা রোমান্টিক মুহূর্তে কেউ এভাবে প্রপোজ করে। লাইক রিয়েলি? রাজ এদিকে মুচকি মুচকি হাসছে। রাফিসার অবস্থা দেখে রাজ বলে। কি হলো, চুপ করে আছো কেন? অ্যান্সার দাও। এটা কোনো প্রপোজ হলো নাকি যে অ্যান্সার দিব? খুব রেগে রাফিসা কথাগুলো বলে। অবশ্যই হয়েছে, তুমিই তো বলেছিলে অন্যরকমভাবে প্রপোজ করতে। সিরিয়াসলি? তাই বলে এভাবে? ধুর, মুডটাই নষ্ট হয়ে গেল। বাই। কথাগুলো বলে রাফিসা চলে যেতে নিলে রাজ হাত ধরে নেয়। আচমকা হাত ধরে টান দেওয়ায় রাফিসা রাজের খুব কাছে চলে আসে। দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। রাফিসা সরে যেতে নিলে রাজ কোমর জড়িয়ে ধরে আরও কাছে নিয়ে আসে। আলতো করে রাফিসার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় রাজ। রাফিসার যেন বরফের মতো জমে গেছে। হাজার চাইলেও না পাচ্ছে সরে যেতে, আর না পাচ্ছে রাজকে বাধা দিতে। দুজনে যখন ভালোবাসার সাগরে সাঁতার কাটছে, এরই মাঝে হঠাৎ গেট খোলার শব্দ হওয়ায় দুজন দুদিকে সরে যায়। রাফিসা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। এক মুহূর্ত না থেমে দৌড়ে বাসায় চলে যায়। এ এক অদ্ভুত অনুভূতি, যা বলে বা লিখে প্রকাশ করার মতো নয়। লজ্জায় রাফিসার মুখ যেন রক্তিমবর্ণ ধারণ করেছে। এদিকে রাজ মাথা নিচু করে চুল ঠিক করতে করতে চলে যায়। এভাবে ওদের খুনসুটি ভরা ভালোবাসা চলতে থাকে। রোজ কারণে অকারণে ঝগড়া করা, পানি নেওয়ার বাহানায় কলতলায় দেখা করা, রাতে লুকিয়ে একে অন্যের সাথে খাবার শেয়ার করে খাওয়া, শীতের রাতে SMS-এ কথা বলা ও চন্দ্রবিলাস করা। এছাড়া লুকিয়ে লুকিয়ে রাজকে গোসল করতে দেখা, প্লাস ছবি তোলা, পরে ব্ল্যাকমেল করা তো আছেই। কি পরিমাণ লুচ্চু মেয়ে আপনারা ভাবেন। সব মিলিয়ে প্রেম যেন পুরো জমে ক্ষীর। এই শোনো না, সরি বললাম তো, আর এমন হবে না। রোজ রোজ এক কথা ভালো লাগে না। ব্রেকআপ। আমাকে আর তুমি ফোন দিবা না। বাই। এই, তুমি কিছু হলে শুধু ব্রেকআপ ব্রেকআপ করো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, তাতে তোমার কি? হ্যাঁ, দেখো, তুমি যদি আমার সরি অ্যাকসেপ্ট না করো
তাহলে আমি কিন্তু এই শীতের রাতে পুকুর ধারে দাঁড়িয়ে থাকবো। তো থাকো, এতে আমি কি করতে পারি? ওকে। ফোন কেটে দিয়ে রাফিসা দেখে রাজ হাফ প্যান্ট সাথে জ্যাকেট পরা অবস্থায় পুকুর পাড়ে বসে আছে। 10 মিনিট পর এই, তুমি কি সত্যি আমার সরি অ্যাকসেপ্ট করবে না? না, করব না। এবার কিন্তু আমি পুকুরে ঝাঁপ দিয়ে দিব বলে দিচ্ছি। তো দাও, কে বারণ করেছে তোমায়? আমি কিন্তু সিরিয়াস। মিটু। রাজ ফোন রেখে দিয়ে জ্যাকেট গেঞ্জি খুলে যে ঝাঁপ দেবে অমনি রাজের ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে যা ভেবেছিল তাই, তার বাবুর আম্মু ফোন দিয়েছে। বলো কি হয়েছে? যা হওয়ার হয়েছে, এখন জামা কাপড় পরে রুমে যাও, নয়তো মানুষ দেখে নেবে তোমার এই হিরো আলম বডি। কি এত বড় কথা? শুধু অপেক্ষা করো, আমি বেশি খেয়ে দে মোটা হয়ে তোমায় দেখাবো। হাজার খেলেও তোমার গায়ে মাংস লাগবে না। তা তো সময় বলবে। অনেক দিন পর আজ রিস্কাতে পাশাপাশি বসেছি। হালকা বাতাসে ওর অশান্ত চুলগুলো আমার মুখের ওপর চলে আসছে। ওর চুল থেকে আসা ঘামটায় মনে হচ্ছে আমি ডুবে গেছি। কিন্তু আজ সব সেই আগের মতো নেই, সব যেন এক নিমিষেই বদলে গেছে। রেস্টুরেন্টে ওর সামনাসামনি বসে খেতে বসলাম। ও সেই কখন থেকে শুধু খাবার নাড়ছে, কিন্তু খাচ্ছে না। আর কি যেন ভাবছে। রাফিসা, তুমি খাচ্ছ না কেন? আমার কথায় রাফিসার ঘোর কাটে, তারপর বলে, কিছু বললে তুমি? আমি এবার রাফিসার হাত দুটো ধরে বলি, কি হয়েছে, এত কি ভাবছো, আমায় বলো। রাজ, এটাই আমাদের শেষ দেখা। কথাগুলো বলতে গিয়ে ভেতরটা মনে হচ্ছে উমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, হয়তো নিয়তি চায় না আমাদের মিল হোক। রাফিসার কথাগুলো শুনে রাজের চোখের কোণে পানি জমে যায়। তবে কি এই ছিল রাফিসার সেই জরুরি কথা? তবে কি দিন শেষে মায়াবতীকে তার আর আপন করে কাছে পাওয়া হবে না? এইভাবে রাজকে চুপ থাকতে দেখে রাফিসার যেন আর সহ্য হচ্ছে না। রাগ অভিমান যাই হোক, কেন তা প্রকাশ করছে না। কি হলো রাজ, কথা বলছো না যে? রাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তুমি আমায় ভুলে যাবে, তাই না? জানো রাজ, কিছু মানুষ আছে যারা মনের মাঝে কষ্ট চেপে রাখতে খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণে হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। আসলে কি, জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু এই বেহায়া মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয় জানো। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। আর এই 3টা মাস দূরে থেকেও তোমাকে রোজ ফিল করতাম প্রতিটা মুহূর্ত। তুমি দূরে না গেলে হয়তো বুঝতেই পারতাম না আমি তোমায় কতটা ভালোবাসি। এতটুকু বলে রাফিসা আর বলতে পারে না, কথাগুলো যেন জড়িয়ে আসছে। রাজ আজ নীরব শ্রোতাদের মতো শুধু শুনে যাচ্ছে। তার পাগলিটা যে তাকে এত ভালোবাসবে তা কখনো কল্পনাও করেনি। একটু থেমে রাফিসা আবার বলতে শুরু করে, ভুলে যাব, তাও আবার তোমায় হাসালে। ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি রাজ, নিজের কাছে আগলে রাখার জন্য ভালোবেসেছি। সারা জীবন হাতে হাত রেখে চলার জন্য তোমার দুটো হাত ধরেছি। আমি অপেক্ষা করব তোমার জন্য। লাইফে সেটেলড হয়ে মাথা উঁচু করে পুরো ফ্যামিলি নিয়ে এসো আমার বাসায়। সেদিন যেন আমার বাবা মা তোমায় দেখে আর একটা না বলতে পারে যে তুমি কোনো কাজের না, বেকার, অকর্মা। কি আসবে তো, নাকি অন্যদের মতো ফাঁকি দিয়ে চলে যাবে? কথাগুলো বলে রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, প্রতি উত্তরে রাজ কী বলবে এটা শোনার জন্য। রাজ এতক্ষণ চুপ করে থাকলেও এখন পুনরায় রাফিসার হাতটা ধরে বলে, আমার ওপর না হোক, নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে তো নাকি? রাফিসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তোমার শুধু এই বিশ্বাসটাই রেখো, তাহলেই হবে। আজ থেকে দিন গুনতে শুরু করে দাও। খুব জলদি তোমার এই রাজকুমার তার রাজকুমারীকে নিতে আসবে। রাফিসার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। খাবার শেষে ওরা বেরিয়ে পড়ে এবং আবার হাত ধরে হাঁটতে শুরু করে। হঠাৎ রাজের সে 4 মাস আগের কথা মনে পড়ে যায়, যখন ওদের রিলেশনে সবেমাত্র 3 মাস 25 দিন চলছে। আজকের মতো সেদিনও এভাবেই হাত ধরে হাঁটছিলাম।
মাঝে মাঝে আমার আঙ্গুল দিয়ে ওর হাতের তালুতে সুরসুরি দিতেছিলাম। রাফিসা আমার কাণ্ডে মিটমিট করে হাসছে। হাসছো কেন? না, এমনি। জানো, মুচকি হাসা দুষ্টুদের লক্ষণ। আমি জানি যে আমি দুষ্টু। তবে রাফিসার ডাকে ভাবনার বিরতি হলো। এই শুনছো? হুম, অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে। একটু পর গেলে হয় না? না, বাসায় সবাই চিন্তা করবে। রাজ আর কিছু বলে না, রাফিসার জন্য রিক্সা ডেকে দেয়। রাফিসা যাওয়ার আগে রাজকে জড়িয়ে ধরে, সাথে রাজও। দুজনে নীরবে কাঁদছে, নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়ে। একটু পর রাফিসা রিক্সায় চলে যায়, আর রাজ অসহায়দের মতো রাফিসার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আসলে 3 মাস আগে রাফিসা রাজের সাথে কথা বলতে গিয়ে ধরা পড়ে যায়। তাই রাফিসার বাসায় সবাই রাজকে বাসা থেকে বের করে দেয় এবং রাফিসার থেকে দূরে থাকতে বলে। যাই হোক, আজ থেকে রাজের নতুন করে পথ চলা শুরু। যেভাবেই হোক তাকে প্রতিষ্ঠিত হতেই হবে তার মায়াবতীর জন্য। তাই চোখের পানি মুছে বাসায় ফিরে যায় এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষার প্রস্তুতি পর্ব শুরু করে দেয়। দিন রাত এক করে পরিশ্রম করতে থাকে। এদিকে রাফিসা নিজেও তার পড়াশোনায় মন দেয়। যতই হোক সামনে তার অ্যাডমিশন, এতে কোনো খামখেয়ালি করলে চলবে না। তবুও বেহায়া মন যেন তার কথাই ভাবে। 10 বছর পর রাফিসা রুমে এসে খুব রেগে যায়। দেখে মনে হচ্ছে এখানে কোনো বড় ঘূর্ণিঝড় হয়ে গেছে। রাজ, রাজ বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। রাফিসার ডাক শুনে তাড়াতাড়ি রুমে এসে দেখে রাফিসা খুব রেগে আছে। রাফিসার এমন রূপ দেখে ভয়ে ঢোক গিলে বলে, কি কি হয়েছে? কি হয়েছে তাই না? তোমাকে আমি বলেছিলাম বাবুদের দেখে রেখো, আর তুমি বারান্দায় গিয়ে ফোনে আড্ডা দিচ্ছিলে। বাহ, আমি সবেমাত্র ঘরটা গুছিয়ে গিয়েছিলাম, এই বাদুর দুটো সারা ঘরের অবস্থা কি করেছে দেখো। রাজ চোখ বুলিয়ে দেখে ঘরের অবস্থা করুণ হয়ে আছে, কোনো জিনিস তার নির্দিষ্ট স্থানে নেই। আসলে রাফিসা, হয়েছে কি, অফিস থেকে ফোন আসছিল আর ওরা চিল্লাচিল্লি করছিল দেখে আমি বারান্দায় গিয়েছিলাম। আমি সত্যি খেয়াল করিনি। না তো হয়েছে, আর বানিয়ে বানিয়ে কথা বলা লাগবে না। না, বিশ্বাস করো বাবু, তোমরা এইদিকে আসো। এবার বলো তো, কেন করেছো এগুলো? আমি তোমাদের চুপ করে খেলতে বলেছিলাম না? বাবা বাবা বিদ্যাত কলো এগুলো আনান কলেজে। না বাবা, আমি না, এ দুলালুহি কলেজে। এটা বলতে দুজন দুজনকে মারতে শুরু করে, কেউ কারোর থেকে কম না। একজন একটা মারলে অন্যজন যতক্ষণ না 2টা মারবে ততক্ষণ শান্তি নেই। রুহি আর আয়ান হচ্ছে রাফিসা আর রাজের ছেলে মেয়ে। ওদের বয়স 4.5 বছর। দুজন সে পরিমাণে দুষ্টু। এই চুপ। রাজ দুজনকে ছাড়িয়ে নিয়ে বলে, ছি, এভাবে ঝগড়া করতে নেই। বাবা ও আগে মেলেছে আমায়। আমি কোথায় মারলাম? তুই তো। একদম চুপ। আর একটা কথা বললে দুটোকে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে বাঘের খাঁচায় রেখে আসবো বলে দিলাম। এই চুপ, একদম নাকা কাঁদবে না। চুপচাপ ঘর গোছাও, নইলে আমি একাই তোমাদের নিশাত খালামুনির বাসায় চলে যাব। না, আমিও যাব। না, আমিও যাব। তো যা বললাম তা করো জলদি। রুহি, আয়ান, রাজ আর দেরি না করে 3জনে মিলে সব ঠিক করে। সবাই একসাথে নিশাতদের বাসায় যায়। এই 10 বছরে অনেক কিছু বদলে গেছে। রাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, রাফিসা ডাক্তার হয়ে গেছে, ওদের বিয়ে হয়েছে 5.5 বছর। রুহি আয়ানকে নিয়ে ওদের সুখী পরিবার। এই দিকে কথা বলতে বলতে রাফিসারা নিশাতদের বাসায় চলে আসলো। মিতু, দেখ তো কে আসছে। মিতু নিশাতদের বাসায় কাজ করে। মিতুর দরজা খুলতেই দেখে রাফিসা, রাজ, আয়ান, রুহি আসছে। আরে আপা, আপনারা ভিতরে আসেন। তুমি তো কেমন আছিস? এই তো আপা, ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো আছি। নিশাত কইরি? মামুনি মামুনি। এটা হলো নিশান, নিশাতের ছেলে। রাফিসাকে মামুনি ডাকে। নিশানের বয়স 4.5 বছর। রাফিসাকে আসতেই দেখে দৌড়ে ছুটে চলে আসে। নিশান খুব ভালোবাসে রাফিসাকে। ওলে আমার নিশাত বাবাটা, কেমন আছো? বলে কোলে তুলে নেয়। ভালো। তুমি খুব বড়। কেন বাবা? তুমি এতদিন আতো না কেন? ও
এর জন্য বুঝি আমার বাবাইটা আমার উপর রাগ করেছে? সরি বাবা, এবারের মতো মামুনিকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। প্রমিস। তবে তোমার জন্য আমার কাছে কিছু আছে। আগে আমাকে চুমু দাও, তারপর দিব। আঙ্কেল এই নাও তোমার কিটক্যাট। নিশান খুব খুশি চকলেট পেয়ে পুরো ঘরে দৌড়ে বেড়াচ্ছে। অন্যদিকে রুহি আর আয়ান এসে নিশাতের কাছে চলে গেছে। রাফিসার মতো নিশাতও রুহি আর আয়ানকে খুব ভালোবাসে। বাহ, ছেলেকে পেয়ে আমার কথা তো মনেই হয় না দেখছি। মামা দেখো মামুনি কি দিকে দিয়েছে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা তুমি এখন না, বিকেলে খাবে। যাও, রেখে আসো। নিশাতের কথা শুনে বেচারার মুখের হাসি চলে যায়। হয়েছে, আর বকতে হবে না তোকে। দেখি মুস্কানকে আমায় দে। মুস্কান নিশাতের মেয়ে, বয়স সবে মাত্র 40 দিন হয়েছে। কি শালিকা, কেমন আছো? শাপিন হচ্ছে নিশাতের বর। এই তো। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো। বাবা, মেয়ে তো পুরা তার বাবার মতো হয়েছে। স্বভাবটা হয়েছে বাপের মতো, সারা রাত জেগে থাকে আর সারা দিন ঘুমায়। আচ্ছা, আমার বাদুর দুইটা কই? ওরা তো মাম্মাম মাম্মাম। মাম্মাম তোমাদের আইসক্রিম খাওয়া শেষ হলো? তো মাম্মাম মাম্মাম। হ্যাঁ বাবা। আমি মুস্কানকে কোলে নেব। কোলে নিবে? আচ্ছা, এখানে এসে বসো। আরে তুই পাগল নাকি? ও বললো আর তুই হ্যাঁ বলে দিলি? কোনো দরকার নেই, ও নিতে পারবে না, উল্টো ফেলে দিবে। আমি নিব। ফেলবো না তো মাম্মাম, বিশ্বাস করো। উফ রাফু, একটু নিলে কিচ্ছু হবে না। নিশাত মুস্কানকে আয়নার কোলে দেয়। বেচারা তো সেই খুশি, কিন্তু দুর্ভাগ্য হলে যা হয়। আয়নার কোলে যাওয়ার একটু পর মুস্কান কাঁদতে শুরু করে দেয়। না না না, কাঁদে না। আমি তো কিটকেট দেবো, আইসক্রিম দেবো, তাও কেঁদো না। কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাও মুস্কানকে কাঁদতে দেখে বেচারা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মুস্কানের দিকে। আচ্ছা বাবা, ওকে আমার কাছে দাও। না, দিব না। আয়ান, দিয়ে দাও। ও তোমার কাছে থাকতে চাচ্ছে না, তাই কান্না করছে, দেখছো না? হে মুস্কান, আমি কিন্তু মাইক দিব, তো আমার কোলে আসলি কান্না করে। এবার যেন মুস্কানের কান্নার বেগ আরো বেড়ে গেল। তুই যে পত্তা সেটা ও বুঝে গেছে। আয়ান বাবা, তুমি পরে কোলে নিও, না হয় এখন মাম্মামকে দিয়ে দাও। না, আমি দিব না। মাম্মাম জানো, ওকে আমার খুব ভালো লাগে, ওকে আমার সাথে নিয়ে যাও। বাপ যেমন লুচুর হাঁড়ি, ছেলেও হয়েছে তেমন। এখন এমন, বাকি দিন তো পড়েই আছে। আচ্ছা আচ্ছা বাবা, তুমি নিয়ে যাও। আয়ান মুস্কানের দু গালে চুমু খেয়ে বলে, এবার তো চুপ করো। জানো, আম্মু যখন রাগ করে তখন বাবা হয়ে ভাবে চুমু দেয় আর আম্মু। এই বাদুর ছেলে, চুপ। এদিকে রাজ শাপিনের সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে ছেলের মুখে এমন কথা শুনে লজ্জায় লাল গোলাপি হয়ে যায়। নিশাত আর শাপিন তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রাফিসা লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। রাতে রাজ রুমে এসে দেখে বাবুরা ঘুমিয়ে আছে, কিন্তু রাফিসা নেই। বারান্দায় এসে রাফিসাকে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে। কি ভাবছো? ভাবছিলাম সময় করে তাড়াতাড়ি চলে যাই, সব কিছু কত পাল্টে গেছে, তাই না? তা ঠিক, তবে আমার ভালোবাসা কিন্তু একটুকু বদলে যায়নি, উল্টো আরও বেড়ে গেছে। রাফিসা মুচকি হেসে রাজের মুখোমুখি হয়। জানো রাজ, আমি সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজনকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। আই লাভ ইউ রাজ। বলে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ রাফিসার কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ টু জান।